হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আমার এই চ্যানেলে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল আর কেপি কনস্টেবলের যে অঙ্কের ক্লাসগুলো চলছিল, আজকে তার 12 নম্বর ক্লাস। এর আগে টোটাল 11টা ক্লাস আমি করিয়ে দিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিও। অনেক ভালো ভালো ক্লাস করিয়ে দিয়েছি। বিগত বছরের প্রত্যেকটা অঙ্কের প্রশ্ন সমাধান করা হয়েছে। আর আজকের ভিডিওতে তোমাদের পুলিশ পরীক্ষায় যতগুলো টপিক থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা টপিক থেকে একটা করে গুরুত্বপূর্ণ অঙ্ক করিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি তোমাদের বলেছি, তোমাদের যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন আমার ক্লাসগুলো দেখো। অবশ্যই তোমরা 20+25-এর মধ্যে 20+ স্কোর করে আসতে পারবে অঙ্কে। তো আজকের ফার্স্ট অঙ্কটি আমি নিয়েছি রিমাইন্ডার থিওরেম থেকে। তো এখানে তোমাদের ভাগশেষ বের করতে হবে। বলছে 17, তার পাওয়ার হচ্ছে 200কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তার মানে বলা হচ্ছে 17 তার পাওয়ারে আছে 200, একে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। এখন দেখো, এই পাওয়ারটাকে এখন আমরা দেখব না, আমরা এই জাস্ট এই যে বেস ভ্যালু 17, এটাকে 18 দিয়ে ভাগ করব। তো 17কে 18 দিয়ে যদি ভাগ করো তাহলে একবার করো, 18 × 18 কী পাবে? 17 থেকে 18 বিয়োগ করলে, 17 থেকে 18 বিয়োগ করলে -1 পাবে। -1 পেলে এখন এই -1কে 17 জায়গায় বসিয়ে দাও। -1-এর পাওয়ার আছে দেখো 200, 200 হচ্ছে জোড় সংখ্যা, তার মানে -1টা কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে ভাগশেষ কত থাকবে? 1 থাকবে। তোমরা সবাই জানো, কোনো কিছু মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হলে ইভেন নাম্বার যেটাকে বলা হয়, জোড় সংখ্যা মনে করো 2 হলে সেটা কী হয়ে যায়? মাইনাসটা পজিটিভ হয়ে যায়। বাট যদি বিজোড় সংখ্যা হতো তাহলে মাইনাস মাইনাস থাকতো। এটা অলরেডি অনেকেই পড়ে এসছো ক্লাস 5, 6-এর 7-এর বীজগণিতের যে ফর্মুলা, সেটাই। পরে প্রশ্ন দেখো কী বলছে, একটি পরীক্ষায় 34% অঙ্কে 42% ইংরেজিতে ফেল করে। যদি 20% উভয় বিষয়ে ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে। এই টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসে, পুলিশ পরীক্ষাতেও আসে। এখন দেখো, যদি আমি দুটো বক্স করি, একটা অঙ্কের আর একটা ইংরেজি, এই যে মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উভয়। হ্যাঁ, উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করেছে? 20%। 34% অঙ্কে ফেল করে। তাহলে দেখো, 34% যদি অঙ্কে ফেল করে আর 42% ইংরেজিতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল করেছে কতজন? 20%। তার মানে আমাদের এখন বের করতে হবে এই পোর্শনটা বাদ দিয়ে শুধুমাত্র এই পোর্শনে শুধুমাত্র অঙ্কে কতজন ফেল করেছে আর শুধুমাত্র ইংরেজিতে কতজন ফেল করেছে। তাহলে এই যে 34% অঙ্কে ফেল করেছে আর উভয় বিষয়ে 20% ফেল করেছে, তো 34 থেকে 20 বিয়োগ করো, কত হচ্ছে? 14%। তো 14% শুধুমাত্র অঙ্কে ফেল করেছে, শুধুমাত্র অঙ্কে। তারা ইংরেজিতে পাস করেছে, বাট কিসে ফেল করেছে? অঙ্কে ফেল করেছে। আর এরকম 20% আছে যারা অঙ্কেও ফেল করেছে আবার ইংরেজিতেও ফেল করেছে। এরপরে দেখো, 42% যদি ইংরেজিতে ফেল করে আর 20% যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট? 22%। তাহলে 22% শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে। তো টোটাল ফেল করেছে কতজন? 14% অঙ্কে ফেল করেছে, 22% ইংরেজিতে ফেল করেছে, আর 20% উভয় বিষয়ে ফেল করেছে, অঙ্ক আর ইংরেজি উভয় বিষয়ে ফেল করেছে। তো টোটাল কত হচ্ছে? 20 আর 22 42 আর 14 56% টোটাল ফেল করেছে। তাহলে পাস করেছে কতজন? 100%-এর ভিতরে 56% ফেল করলে পাস করবে কত? 44%। তো 44 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের অঙ্ক থাকলে কী করবে বলো তো? যত পার্সেন্ট বলেছে অঙ্কে, ইংরেজিতে বলেছে, সেটা সবসময় উভয় বিষয়ে যেটা ফেল করেছে তার থেকে বিয়োগ করে নিলে তুমি কী পাবে? শুধুমাত্র অঙ্কে কতজন ফেল করেছে, কত পার্সেন্ট, আর শুধুমাত্র ইংরেজিতে কতজন ফেল করেছে। তো টোটাল যোগ করে তারপরে 100 থেকে বিয়োগ করলে তুমি কী পেয়ে যাবে? কত পার্সেন্ট পাস করেছে, কত শতাংশ পাস করেছে, সেটা পেয়ে যাবে। পরের প্রশ্নে দেখো, বলছে কি 33,630 টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত এত, বি ও সি এর ভাগের অনুপাত এত হয়, তবে বি কত টাকা পাবে। তো এই টাইপের অনুপাতের অঙ্ক আমি তোমাদের অনেক আগে করিয়েছিলাম। এখন দেখো, তিনজন ব্যক্তি এ, বি আর সি। এ আর বি এর ভাগের অনুপাত কত? 3:7। আর বি আর সি এর ভাগের অনুপাত কত? 6:5। এখন এখান থেকে এদের রেশিওটা বের করা আমি অলরেডি শেখানো হয়ে গেছে। তো 7-এর সামনে কিছু নেই মানে কী বসিয়ে দেবে বলো তো? 7 বসিয়ে দেবে। 6-এর আগে কিছু নেই মানে কী বসিয়ে দেবে? 6। এখন এ এর ভাগ কত হয়ে যাবে? 3 × 6 = 18, বি হয়ে যাবে 42, আর সি হয়ে যাবে 35। তো টোটাল কত হচ্ছে? যোগ করো। টোটাল ভাগের অনুপাত হচ্ছে 18 আর 42 60 আর 35 95। তো এই 95 অনুপাতের ভ্যালু দেওয়া আছে 33,630। আমাদের বের করতে হবে বি এর ভাগ কত? 42। তো 95 অনুপাতের ভ্যালু হচ্ছে 33,630। এক অনুপাতের ভ্যালু কত হয়ে যাবে? 33,630-কে 95 দিয়ে ভাগ করতে হবে। এখন এটাকে যদি 95 দিয়ে ভাগ করো, সাইডে একটু করে নেবে জাস্ট।
কত পাবে বলো তো? 95 দিয়ে করলে প্রথমে 3 দিয়ে যাবে, 3 5 15 5, হাতে হচ্ছে 1, 3 9 27 আর 1 28, 1 5, এরপরে থাকছে 3 নামলো, এরপরে যাবে তোমাদের 5 দিয়ে, 5 5 25, 5 হাতে 2, 5 9 45 আর 2 47। তো এখানে কত হচ্ছে দেখো, 8 হচ্ছে, আর 7 1 8 3, 380, তার মানে কত যাবে 4 দিয়ে, 4 95 380, মিলে গেল। তো এখন 95 দিয়ে 33,630কে ভাগ করলে তোমরা কত পাচ্ছ? 354। তো এক অনুপাতের ভ্যালু যদি 354 হয়, আর বি এর অনুপাত কত? বি এর ভাগ হচ্ছে কত? 42 অনুপাত। তো 42 অনুপাতের ভ্যালু কত হবে? 42 গুণিতক 354, 42 গুণিতক 354। তো 42 গুণিতক 354 করলে তোমাদের উত্তরটা চলে আসবে। তো এই গুণটা করে একটু বলবে তো যে কত উত্তর হচ্ছে। একটা জিনিস দেখো এখানে, যে 4 আর 2 গুণ করলে কত হয়? 8 হয়। তো এই যে উত্তরগুলো আসবে, এই উত্তরের একক স্থানে সবসময় কী থাকবে বলো তো? 8 থাকবে। কারণ দেখো 354কে যদি তুমি 42 দিয়ে গুণ করো, তাহলে কী হচ্ছে? 4 দুগুণে 8, তাহলে এর একক স্থানে সবসময় কী আসবে? 8 আসবে। তো এই অপশানগুলোর মধ্যে একটাতেই আছে শুধুমাত্র 8, সেটা হচ্ছে অপশান নাম্বার এ। তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে, আর গুণ করার দরকার নেই। এর পরের প্রশ্নে দেখো, একটি কাজ করতে 33 জন লোকের যতদিন লাগে 24 জন লোকের তার থেকে 6 দিন বেশি লাগে। ধরে নিলাম 33 জন লোকের ওই কাজটি করতে এক্স দিন লাগে, তার মানে ওই একই কাজ, তাহলে ইকুয়াল দিলাম, একই কাজ করতে 24 জন লোকের আরও 6 দিন বেশি লাগে, তাহলে এক্স প্লাস 6 দিন লাগে 24 জন লোকের। এখান থেকে আমরা এক্সের ভ্যালু বের করতে পারবো। তো 33x মাইনাস এই যে 24x, এই সাইডে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস 24x ইকুয়াল টু 6 গুণিতক 24। এখন 33 থেকে 24 বিয়োগ করলে হবে 9x। তো 9x ইকুয়াল টু 6 গুণিতক 24। তার মানে এখন যদি 3 দিয়ে কাটো, 3 3কে 9, 3 দুগুণে 6, আর এই সাইডে 3 8 24। তার মানে এক্সের ভ্যালু কত আসছে বলো তো? এক্সের ভ্যালু 16 আসছে। তো টোটাল কাজ কত হয়ে যাবে দেখো, 33 জন লোক যদি এক্স দিনে করে, এক্সের ভ্যালু কত? 16, তাহলে 33 × 16, এটা হচ্ছে টোটাল কাজ। তো এই কাজটা বলছে 44 জন লোক কত দিনে শেষ করবে। তাহলে 33 × 16, এই টোটাল কাজকে 44 দিয়ে ভাগ করে দাও, তাহলে উত্তর চলে আসবে। 3 11 33, 4 11 44, 4 4 16। তাহলে ওই কাজটি 4 4 4 16, 3 4 12, উপরে থাকছে 4 আর 3। তাহলে কি বলছে? ওই কাজটি 44 জন লোক কত দিনে শেষ করবে? তো 44 জন লোক 12 দিনে শেষ করবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো 33 জন লোক এক্স দিনে করে, তাহলে এটাই হচ্ছে টোটাল কাজ, মোট কাজ কত? 33 × এক্স, আর এক্সের ভ্যালু কত বেরিয়েছে? 16, তাহলে 33 গুণিতক 16 হচ্ছে মোট কাজ। এই কাজটি 44 জন লোক কত দিনে করবে, তাহলে এটাকে 44 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর চলে এসেছে কত? 12। পরের প্রশ্ন দেখো কি বলছে, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ, ট্রেন কত লম্বা? 800 মিটার। ট্রেনের গতিবেগ দেওয়া আছে 78 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনটি 1 মিনিটে, টাইম বলা আছে 1 মিনিট, একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটারে বের করতে হবে। তাহলে আমরা ধরলাম ওই সুড়ঙ্গটা এক্স মিটার, ধরে নিলাম এক্স মিটার, সুড়ঙ্গটা আমি লিখলাম এস ইকুয়াল টু এক্স মিটার। এখন দেখো মিটারে বার করতে হবে, তার মানে আমাদের এই যে গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে মিটার প্রতি সেকেন্ড করে নিতে হবে। তাহলে মিটার প্রতি সেকেন্ড করতে গেলে কি করতে হয়? একে 5/18 দিয়ে ভাগ করো জাস্ট। এখন দেখো যদি তুমি 6 দিয়ে কাটো, 3 6 18, 6 13 78, তাহলে 5 13 65/3 মিটার পার সেকেন্ড হয়ে গেল কি এর গতিবেগ। আর 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। এবারে দেখো ট্রেন যখন সুড়ঙ্গ অতিক্রম করবে, তখন ওদের যে ডিস্টেন্স কভার করবে ট্রেন, সেটা কি? সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য 800 মিটার প্লাস ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য কী ধরেছি? এক্স মিটার। এটাই হচ্ছে এই ডিস্টেন্সটা সে কভার করবে, কারণ অলরেডি তোমাদের বলে দিয়েছি, মনে করো এই হচ্ছে একটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটা যখন একটা ট্রেন অতিক্রম করবে, তখন কি হবে? এখান থেকে মনে করো ট্রেন ঢুকেছে, এখান থেকে ঢুকেছে, এখান থেকে আসছে আসছে আসছে, যতক্ষণ না পর্যন্ত এখানে আসবে ট্রেনটি, ততক্ষণ পর্যন্ত সেই সুড়ঙ্গের ডিস্টেন্স কভার করতে পারবে না। তার মানে দেখো ট্রেন এই যে সুড়ঙ্গ এক্স মিটার ধরলাম, সেটা কভার করছে, প্লাস ট্রেনের যে দৈর্ঘ্য 800 মিটার সেটাও কভার করছে, এই টোটাল ডিস্টেন্স সে কভার করছে। তো ডিস্টেন্স হয়ে গেল 800 প্লাস এক্স, স্পিড পেলাম 65/3। এখন সুড়ঙ্গটির দৈর্ঘ্য আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? ডিস্টেন্স ইকুয়াল টু 800 প্লাস এক্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 65/3 ইন্টু টাইম কত? 60 সেকেন্ড। তো কত হচ্ছে? 3 × 20 = 60।
তো 20 আর 65 যদি তুমি গুণ করো তাহলে কত পাবে বলো তো? 1300। আর এই সাইডে ছিল x প্লাস 800, আর 800টা এই সাইডে আসলে মাইনাস হয়ে যায়। তো 1300 থেকে 800 বিয়োগ করলে কত হবে? 500। তাহলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য কত হবে? 500 মিটার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের অঙ্ক তোমাদের বারবার পরীক্ষা আসে, অবশ্যই তোমরা এই ফর্মুলাটা দেখে যাবে, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। সেই ফর্মুলা ইউজ করেছি এখানে। ডিস্টেন্স কত ছিল? 800 প্লাস এক্স, স্পিড ছিল 65/3, টাইম হচ্ছে 60 সেকেন্ড। পরের প্রশ্নে দেখো, সুদের হার 2% বাড়ালে কত টাকা 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে? তো দেখো এখানে দেখো 10 বছরে কত টাকা সুদ বেশি পাওয়া যাচ্ছে? 100 টাকা সুদ পাওয়া যাচ্ছে। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাওয়া যাবে? 10 টাকা। 1 বছরে 10 টাকা সুদ পাওয়া যাবে। তো এই যে 2% বাড়িয়েছি তার ভ্যালু হচ্ছে কত? 10 টাকা। কারণ সুদের হার 2% বাড়িয়েছি বলে আমি বছরে 10 টাকা অতিরিক্ত সুদ পাচ্ছি। আগে যা পেতাম তার থেকে অতিরিক্ত 10 বেশি পাচ্ছি। তাহলে 2%-এর ভ্যালু যদি 10 হয়, 1%-এর ভ্যালু কত হবে? 5 হয়ে যাবে। তাহলে 100%, আমাদের বলেছে কত টাকা, মূলধন আমরা সবসময় 100% ধরি, তো 100%-এর ভ্যালু কত হবে? 500 টাকা। তো 500 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো শর্ট ট্রিক্সের মাধ্যমে তোমাদের বোঝালাম, এবারে আমি ডিটেলস এটা দেখাচ্ছি কি করে 500 হচ্ছে। এবার দেখো আমি এর ডিটেলসটা তোমাদের দেখাচ্ছি। মূলধন বের করতে হবে। ধরে নাও সুদের হার প্রথম ক্ষেত্রে r%, টাইম হচ্ছে কত? 10 বছর। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন থাকবে, সেম থাকবে। সুদের হার বেড়ে যাচ্ছে 2%, তাহলে কত হচ্ছে? r+2 হচ্ছে। আগে ছিল r, এখন 2% বেড়েছে মানে r+2%। এই ক্ষেত্রে টাইম t ইকুয়াল টু সেম। এখন আমরা সুদ I1 ইকুয়াল টু কী পাবো? p t মানে 10 r/100। I2 কত হয়ে যাবে? I2 হয়ে যাবে p t হচ্ছে 10 বছর, সুদের হার কত? r+2/100। এখন এদের পার্থক্য কত দেওয়া আছে? 100। তাহলে দুটো বিয়োগ করে দেবো আমরা। দ্বিতীয় ক্ষেত্রে বেশি হবে, তো দ্বিতীয় ক্ষেত্রে এটা থেকে এটা বিয়োগ হবে, বড় থেকে ছোট বিয়োগ হয়। p গুণিতক 10 গুণিতক r+2/100 মাইনাস p 10 ইন্টু r/100 ইকুয়াল টু কত হবে? 100 হবে। দেখো এটা হচ্ছে ডিটেলস। এখন এটা তোমরা ক্যালকুলেশান করলে তোমাদের উত্তর চলে আসবে। তো এই 10 দিয়ে কাটো, নিচে হচ্ছে 10, এটা দিয়ে কাটলে নিচে হচ্ছে 10। এই সাইডে p, এই সাইডে p কমন, তাহলে p/10 যদি তুমি কমন নাও এখান থেকে, তাহলে কী পাচ্ছ ভিতরে? r+2 মাইনাস r ইকুয়াল টু হচ্ছে 100। আর ক্যান্সেল হয়ে গেল, তো এই 10 এই সাইডে গুণ হয়ে যাবে। তো 2p ইকুয়াল টু পাচ্ছ 1000। তো 2p ইকুয়াল টু 1000 হলে p ইকুয়াল টু 1000/2, তার মানে কত হয়ে যায়? 500। তো তোমাদের আমি শর্ট ট্রিক্সের মাধ্যমে দেখালাম আর ডিটেলস দেখালাম। শর্ট ট্রিক্সে করবে, কারণ শর্ট ট্রিক্সে করলে তোমাদের টাইমটা অনেক সেভ হবে। এইভাবে ডিটেলস করতে গেলে কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে। দেখো এই অঙ্কটা পুলিশ পরীক্ষার অঙ্ক, 2020 সালের পুলিশ পরীক্ষা এসছে। আবার এই অঙ্কটা এবছর ফুড এসআই এসেছিলো। কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষা বারবার আসে। পুলিশ পরীক্ষা এসেছিলো, এবছর ফুড এসআই পরীক্ষা এসছে, আবারও তোমাদের বিভিন্ন যে পরীক্ষাগুলো হতে চলেছে, কেপি বলো ডব্লিউপি বলো, সেখানেও দেখবে এই টাইপের অঙ্ক পেয়ে যাবে। বলছে 20 বছরে 3 গুণ, মানে ধরে নিলাম 100 টাকা ছিল, সেটা কত বছরে? 20 বছরে কত হচ্ছে? 3 গুণ হচ্ছে, মানে 300 টাকা হয়েছে। তো সুদ কত হয়েছে? সুদ হয়েছে এখানে 200 টাকা। এরপরে বলছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তার মানে 100 টাকা দ্বিগুণ হবে মানে 200 টাকা হবে। তো এখানে আমাদের টাইমটা বের করতে হবে। আর এখানে সুদ কত হচ্ছে? দেখো সুদ হচ্ছে 100 টাকা। তার মানে দেখো 200 টাকা সুদ হয় কত বছরে? 200 টাকা সুদ হয় 20 বছরে। 1 টাকা সুদ হবে 20/200 বছরে। এখন আমাদের 100 টাকা সুদ কত বছর হবে সেটা বার করলে আমাদের উত্তর চলে আসবে। তো 100 টাকা সুদ হবে 20/200 গুণিতক 100। তো 100 দুগুণে 200, আর 20কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10 বছর। তাহলে 10 বছরে কী হবে? দ্বিগুণ হবে। যেটা 20 বছরে 3 গুণ হচ্ছে সেটা 10 বছরে দ্বিগুণ হয়ে যাবে। পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যে টাকা লাভ হয় 1492 টাকায় বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধরে নাও দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা। এখন বলছে এত টাকায় বিক্রি করে লাভ হয়। আমরা জানি লাভ মানে কি? প্রফিট মানে হচ্ছে বিক্রয় মূল্য এসপি মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় করছে কত টাকায়? 1754 টাকায়। ক্রয় মূল্য কত? এক্স টাকা। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইকুয়াল টু লাভ। লাভ কিসের সমান? ক্ষতির সমান। ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য। এখন এই 1754
প্লাস কী হয়ে যাবে 1492 এই সাইডে আসলে প্লাস হয়ে যায় ইকুয়াল টু এক্স, আর মাইনাস এক্স এই সাইডে আসলে কী হয়ে যাবে প্লাস এক্স। তাহলে এক্স প্লাস এক্স কী হবে 2x, বা 2x ইকুয়াল টু কী হবে এই 1754 আর 1492 যোগ করলে পাবে হচ্ছে 3246, যোগ করলে 3246 পাবে। এখন এক্স ইকুয়াল টু কী হবে 3246 বাই 2, তো 3246কে 2 দিয়ে ভাগ করলে পাবে কত 1623 টাকা। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত হবে, দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 1623 টাকা। তো এই টাইপের অঙ্ক থাকলে কিছুই করার দরকার নেই, জাস্ট যে দুটো ভ্যালু দেওয়া আছে 1754 প্লাস 1492 করো, করে 2 দিয়ে ভাগ করলে তোমাদের উত্তর চলে আসবে। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই ডিটেলসে করলাম। তো পরের অঙ্কটি কি বলছে দেখো, 50 থেকে 300 এর মধ্যে 2 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি। অর্থাৎ 50 থেকে 300 এর মধ্যে যতগুলি সংখ্যা আছে সেই সংখ্যাগুলির মধ্যে 2 আর 3, মানে একই সাথে ওই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হবে আবার 3 দ্বারাও বিভাজ্য হবে, এমন সংখ্যা কতগুলি আছে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে সংখ্যা 2 দ্বারা বিভাজ্য আবার 3 দ্বারাও বিভাজ্য, তার মানে সেই সংখ্যাটা 2 গুণিতক 3 6 দ্বারা বিভাজ্য হবে। একই সাথে সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য হতে হবে আবার 3 দ্বারাও বিভাজ্য হতে হবে, তার মানে সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা কি করব, এই যে 50 বলেছে 50 থেকে 300 এর মধ্যে, তো 50কে 6 দিয়ে ভাগ করব আর 300কে 6 দিয়ে ভাগ করব। তো 50কে 6 দিয়ে ভাগ করলে 6 8 48, 8 বার যায় ভাগফল কত হবে 8 হবে, আর 300কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 50। এখন এই 50 থেকে 8 বিয়োগ করলে কত পাচ্ছ 42। তার মানে এই 50 থেকে 300 এর মধ্যে এরকম 42টি সংখ্যা আছে যে সংখ্যা একসাথে 2 আর 3 দ্বারা বিভাজ্য। একটা তোমাদের উদাহরণের সাথে আমি দেখাই, দেখো 52, এই 52 সংখ্যাটা 2 দ্বারা ভাগ যায়, বাট 52 3 দিয়ে ভাগ যায় না। তার মানে কী হবে 52টা আমাদের সংখ্যার মধ্যে কিন্তু আসবে না, গণনার মধ্যে আসবে না। জাস্ট যে সংখ্যাগুলো 6 দ্বারা ভাগ যাবে সেটাই আমাদের উত্তরের মধ্যে আসবে। তো এরকম 42টি সংখ্যা আছে 50 থেকে 300 এর মধ্যে যেগুলি একসাথে 2 ও 3 দ্বারা বিভাজ্য, তার মানে তারা 6 দ্বারা বিভাজ্য। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 42। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রশ্ন বহুবার পরীক্ষা আসে, পুলিশ পরীক্ষা থেকে শুরু করে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে আসে। বলছে 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, এখানে বলছে 3 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 10, 12 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। এখন কি হচ্ছে, ক্ষুদ্রতম সংখ্যা বললে যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের লসাগু বার করতে হবে। তো 10, 12 আর 15 এদের লসাগু বার করব। তো এদের লসাগু বার করতে গেলে আমাদের কী করতে হবে, দেখো আমরা 2 দিয়ে ভাগ দিই প্রথমে, 5, 6, 15, এরপরে কী দিয়ে করব 3 দিয়ে যাবে, 5, 3 দুগুণে 6, 3 এ 5 15, এরপরে 5 দিয়ে যাবে, 5 একে 5, 2, 5 একে 5। তো লসাগু কত হয়ে যাবে দেখো 2 গুণিতক 3 গুণিতক 5, 3 এ 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। এখন বলেছে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা, তো 60 হচ্ছে দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করতে গেলে আমরা কি করব, এখন 60কে 2 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 120। তো 120 হচ্ছে সেই সংখ্যা, সেই ক্ষুদ্রতম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যে সংখ্যাকে 10, 12 আর 15 দ্বারা ভাগ করলে কি থাকবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি বললাম, 120 হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাকে 10, 12 আর 15 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বাট এর সঙ্গে যদি আমি 3 যোগ করে দিই, তার মানে কি হলো 123 হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্ক বিশিষ্ট যাকে এই 10, 12, 15 দ্বারা ভাগ করলে কি থাকবে 3 ভাগশেষ থাকবে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে 123। দেখো আমাদের কী কাজ, আমাদের জাস্ট এই লসাগু বের করলাম, লসাগু বের করে 60 পেয়েছি। তো 60 তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা না, তাই 60-এর সাথে 2 গুণ করে একে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা করে নিলাম। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনটি 120, কারণ 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, এই একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেল। তো এর সঙ্গে আমাদের জাস্ট বলেছে কত, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, তো 3 যোগ করলে আমাদের উত্তর চলে আসবে। বলছে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে 1 থেকে 31 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যা কোনটি দেখো, 2 হচ্ছে জোড় সংখ্যা, 4 হচ্ছে জোড় সংখ্যা, 6 হচ্ছে জোড় সংখ্যা, এরকম করে লাস্ট জোড় সংখ্যা কত হবে 30 নাম্বার। ফার্স্ট জোড় সংখ্যা কোনটি 2। এখন এই অঙ্কগুলো করতে গেলে আমাদের আগে পদ সংখ্যা বের করতে হবে, যে এরকম কতগুলি জোড় সংখ্যা আছে 1 থেকে 31-এর মধ্যে। তাহলে দেখো পদ সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হয়, শেষ পদ কত 30, প্রথম পদ কত এখানে 2,
বাই 2 প্লাস 1, তাহলে পদ সংখ্যা কত হচ্ছে দেখো, 28কে 2 দিয়ে ভাগ করলে 14 প্লাস 1 15 হচ্ছে। এখন এই জোড় সংখ্যাগুলির সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে n/2। পদ সংখ্যাকে যদি আমি n দিয়ে প্রকাশ করি, n ইকুয়াল টু এত, তাহলে n ইকুয়াল টু 15 পাচ্ছে। n/2 ইকুয়াল টু প্রথম পদ, হ্যাঁ, ফার্স্ট পদ প্লাস শেষ পদ, লাস্ট, আমি l লিখলাম, ফার্স্ট পদ প্লাস মানে প্রথম পদ প্লাস শেষ পদ। তার মানে n এর মান কত, 15/2। ফার্স্ট পদ কত ছিল 2, আর শেষ পদ বা অন্তিম পদ যেটাকে আমি লাস্ট লিখেছি 30। তো এই সাইড হচ্ছে 15 গুণিতক 32/2। তো 32কে দেখো 2 দিয়ে ভাগ করলে কত হবে, 16। নিচে তো 2 ছিল, তো 32কে 2 দিয়ে ভাগ করলে 16 হয়। এখন 15 আর 16 গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে 6 15 90, 15 1 15, তার মানে হচ্ছে 240। 240 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 1 থেকে 31 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত হবে, 240। প্রথমে তোমার পদ সংখ্যাগুলো বার করে নিতে হবে। পদ সংখ্যা বার করতে গেলে ফর্মুলা কি, শেষ পদ মাইনাস প্রথম পদ। তো শেষ পদ কত, এখানে জোড় সংখ্যাগুলির মধ্যে শেষ পদ হচ্ছে 30, শেষ পদ মাইনাস প্রথম পদ কত 2 ভাগ 2 প্লাস 1, তো পদ সংখ্যা হচ্ছে 15। এখন সমষ্টি বের করার ফর্মুলা হচ্ছে n/2 গুণিতক প্রথম পদ প্লাস শেষ পদ, এটাই ফর্মুলা। তো এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের এই টাইপের অঙ্ক আসলে তোমরা করতে পারবে। তো গাইস পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা 2020 সালে পুলিশ কনস্টেবল পরীক্ষা এসেছিল, আবার এই অঙ্কটা 2024 সালে এসছে। তো অনেকেই বলে যে দাদা বিগত বছরের প্রশ্ন পরীক্ষা আসে না। বিগত বছরের প্রশ্নই 70 থেকে 80% প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকেই তোমাদের রিপিট হয়। তো সেই কারণে বলবো যারা এইসব কথা বলছে সেই কথায় কান দেবে না। 70 থেকে 80% প্রশ্ন বিগত বছর থেকে রিপিট হবে, সেই কারণে তোমরা বেশি করে বিগত বছরের প্রশ্ন সমাধান করে যাবে। এখন কি বলছে, 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদের পার্থক্য দেওয়া আছে, সুদের হার বার্ষিক কত, বার্ষিক সুদের হার কত। তো দেখো সরল সুদের ফর্মুলা হচ্ছে I = PTR/100। যৌগিক সুদের ক্ষেত্রে CI কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে P × 1 + R/100 হোল টু দ্য পাওয়ার, এখানে টাইম T রাখতে পারো, কেউ N রাখে, মাইনাস হচ্ছে P। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা। বাট এইভাবে যদি আমরা এদের পার্থক্য বের করতে চাই আমাদের প্রচুর টাইম লেগে যাবে। তো আমাদের জাস্ট একটা ফর্মুলা মনে রাখতে হবে, এই যে 2 বছরে যদি সুদের পার্থক্য দেওয়া থাকে, সরল সুদ আর জটিল সুদের পার্থক্য, তাহলে এদের যে ডিফারেন্স ফর্মুলা D = মনে রাখবে P গুণিতক R/100 তার স্কোয়ার। এটা কোথা থেকে পেলাম দেখো, এই দুটো ফর্মুলাকে জাস্ট একটু সমাধান করার পরে তুমি লাস্ট যেটা পাবে সেটাই হচ্ছে এটা, D = P গুণিতক R/100 তার স্কোয়ার। এই যে দুটো ফর্মুলা এক্ষুনি আমি তোমাদের দেখালাম, এই দুটো ফর্মুলাকে একটু সিম্পলিফাই করলে তোমরা এটা পেয়ে যাবে। তো এই 2 বছরের যখন সুদের পার্থক্য বলবে তখন এটা মনে রাখবে। সরল সুদ আর জটিল সুদের ক্ষেত্রে 2 বছরের পার্থক্য বললে এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। এখন পার্থক্য মানে D লিখলাম কেন, ডিফারেন্স কত, 96 টাকা। আসল কত বলেছে, 15,000 টাকা। তাহলে P এর জায়গায়, প্রিন্সিপালের জায়গায় 15,000 লিখে ফেলো। আর এখানে হচ্ছে কত, R এর স্কোয়ার, আর 100কে স্কোয়ার করলে 100-র পিছনে কতটা শূন্য হবে, 4টে শূন্য। এখন দুটো শূন্য ক্যান্সেল হলো, এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল হলো, 5 × 2 = 10, 3 × 5 = 15। এখন 3 দিয়ে 96কে কাটলে 32 বাদ যায়, তো 32 × 2 = 64। তো R স্কোয়ারের ভ্যালু হচ্ছে 64, আর এর ভ্যালু কত হয়ে যাবে, আর এর ভ্যালু হবে 64, এর বর্গমূল করলে কত হবে, 8%। তাহলে রাইট অ্যান্সার কত, 8%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এই ফর্মুলাটা কোত্থেকে এসছে, এই যে দুটো ফর্মুলা সরল সুদ আর জটিল সুদ, এই দুটো ফর্মুলাকে তুমি সিম্পলিফাই করলে লাস্টে যেটা পাবে সেটা হচ্ছে P গুণিতক R/100 তার স্কোয়ার। তো তোমাদের এগুলো দরকার নেই, জাস্ট তোমরা এই ফর্মুলাটা মনে রাখলে এই টাইপের অঙ্ক সেকেন্ডে করে দিতে পারবে। তো পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত দেওয়া আছে। মোট টাকার পরিমাণ 144 টাকা হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি। অনেকে বলছে দাদা ডিটেলস করে দাও, দেখো ডিটেলসেই করছি। এখানে ধরি 50 পয়সা আছে 5x, আর 25 পয়সা 8x, আর 10 পয়সার পরিমাণ হচ্ছে কত, সংখ্যার পরিমাণ 3x। তো এটা যদি এদের নাম্বার হয়ে থাকে তাহলে এদের যে মোট টাকার পরিমাণ মূল্য এত। এখন আমরা ধরে নিই 50 পয়সা আছে 5x, তাহলে মোট মূল্য হয়ে যাবে 5x × 50 পয়সা, এতটা হচ্ছে এর মূল্য, প্লাস 25 পয়সা আছে 8x গুণিতক 25, তাহলে এটা হচ্ছে 25 পয়সার মোট মূল্য।
একটা জিনিস বোঝার চেষ্টা করবে, তোমার কাছে 8টা 25 পয়সা আছে, তার মানে তোমার কাছে কত টাকা আছে? 8টা 25 পয়সা মানে কত হয়ে যাবে? 4টে 25 পয়সা যদি 1 টাকা হয়, 8টা 25 পয়সা হবে 2 টাকা। তো এই কী করলাম আমরা? 8x × 25 করলাম, এটা হচ্ছে এদের মূল্য পেয়ে গেলাম। এরপরে 3x × 10 করো, তাহলে এটা কী পাবে? 10 পয়সার মূল্য পাবে। আর টোটাল যে মূল্যটা সেটা কত? 144 টাকা। টোটাল যেটা বলেছে ভ্যালু 144। তো এগুলো কিন্তু সব পয়সায় বের করেছি। দেখো এটা 50 পয়সা ছিল, এটা 25 পয়সা, এটা 10 পয়সা। তার মানে টাকাটাকে আমাদের পয়সা করে নিতে হবে। তাহলে 144কে 100 দিয়ে গুণ করলে কী হয়ে গেল? এটা পয়সা হয়ে গেল। দেখো ডিটেলস করে দিচ্ছি। তো এখানে 250x প্লাস এই সাইডে কি 8 আর 25 গুণ করলে 200x প্লাস 30x ইকুয়াল টু কত হচ্ছে? 144 গুণিতক 100। এখন এইগুলো যোগ করলে পাবে কত? 450 480। তো 480x ইকুয়াল টু 144 গুণিতক 100। তো এখন দেখো এই 144 × 100কে 480 দিয়ে ভাগ করতে হবে, করলে আমাদের এক্সের ভ্যালু বেরিয়ে আসবে। এটাকে 12 দিয়ে যদি কাটো, 4 12 48, 40, 12 12 144, 12কে যদি 4 দিয়ে আবার কাটো, 3 4 12, 4 10 40, 10 10 100। তার মানে এক্সের ভ্যালু কত পাচ্ছি? এখান থেকে এক্সের ভ্যালু পাচ্ছি 30। আমাদের 50 পয়সা মুদ্রার সংখ্যা কটি? 5xটি। তো এক্সের ভ্যালু 30 হলে 5xের ভ্যালু কত হয়ে যাবে? 5 গুণিতক 30। তার মানে কত হবে? 130। একদম ডিটেলসে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে মুদ্রার সংখ্যার অনুপাত দেওয়া ছিল, ধরে নিলাম 50 পয়সার মুদ্রার সংখ্যা 5x, 25 পয়সা 8x, আর 10 পয়সা হচ্ছে 3x। এখন 50 পয়সা বলেছে, তার মানে এই যে মুদ্রার সংখ্যার সাথে 50 গুণ করলে এদের মোট ভ্যালু পাওয়া যাবে। 50 পয়সার মোট ভ্যালু এত, 25 পয়সার ভ্যালু এত, আর 10 পয়সার ভ্যালু এত, আর সবগুলোর ভ্যালু যোগ করে টোটাল কত হচ্ছিল? 144 টাকা। বাট এগুলো আমরা পয়সায় বের করেছি বলে 144কে 100 দিয়ে গুণ করে পয়সায় করে নিলাম, করে এক্সের ভ্যালু বার করলাম, করে এখানে 5xের জায়গায় 30 বসিয়ে আমরা কী পেলাম? 50 পয়সার মুদ্রার সংখ্যা কতটি হবে? 150টি। পরের অঙ্কটি দেখো ত্রিকোণমিতি থেকে এসে, তোমাদের সিলেবাসে ত্রিকোণমিতি আছে, সে কারণে তোমরা ত্রিকোণমিতির যে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে যাবে, যেমন ট্যান 45-এর মান কত, সাইন 30-এর মান কত, কস 30-এর মান কত, সেক 30-এর মান কত, কোসেক 30-এর মান কত, এই মানগুলো তোমরা জেনে গেলেই হবে। বেসিক জিনিসগুলো জানলেই হবে। ট্যান 30-এর মান কত? এখন দেখো এখানে জাস্ট ট্যান 45-এর জায়গায় ট্যান 45-এর মান, সাইন 30-এর জায়গায় সাইন 30-এর মান, কস 30-এর জায়গায় কস 30-এর মান, ট্যান 30-এর জায়গায় ট্যান 30-এর মান বের করলে আমাদের এক্সের মান বেরিয়ে আসবে। তাহলে এক্স গুণিতক ট্যান 45 মানে এর মান হচ্ছে 1, সাইন 30-এর মান হচ্ছে হাফ, কস 30-এর মান হচ্ছে √3/2, আর ট্যান 30-এর মান হচ্ছে কত? 1/√3। এখন ক্যালকুলেশন করে √3 কেটে গেল, 2 2 কেটে গেল, এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এক্স ইকুয়াল টু 1। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। কিছুই নেই, একদম সহজ অঙ্ক। তো গাইস দেখো পরের অঙ্কটি ত্রিকোণমিতি থেকে এসছে। তো এই টাইপের ত্রিকোণমিতি করতে গেলে তোমাদের জাস্ট কি জানতে হবে? এই ট্যান 45-এর মান, সাইন 30-এর মান, কস 30-এর মান আর ট্যান 30-এর মান জানলে অঙ্কটা করে আসতে পারবে। তোমাদের সিলেবাসে ত্রিকোণমিতি আছে, সেই কারণে তোমরা এই মানগুলো জেনে পরীক্ষায় অবশ্যই যাবে। এখান থেকে একটা অঙ্ক দিয়ে দিলে কিন্তু অবশ্যই তোমরা সেই অঙ্কটা করে আসতে পারবে, কারণ খুবই সহজ অঙ্ক থাকে। এক্স গুণিতক ট্যান 45-এর মান কত? 1, সাইন 30-এর মান কত? হাফ, কস 30-এর মান কত? √3/2, আর ট্যান 30-এর মান 1/√3। এখন √3 ক্যান্সেল হলো, 2 2 ক্যান্সেল করে দাও, এক্স ইকুয়াল কত হচ্ছে? 1। তাহলে রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। দেখো খুবই সহজ অঙ্ক, জাস্ট মানগুলো এইভাবে বসিয়ে তোমাদের ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। পরের অঙ্কটি কী বলছে দেখো, এক্স একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার বি সেই কাজ একা 30 দিনে সম্পন্ন করে, দুজনে একসাথে করলে ওই কাজ কত দিনে সম্পন্ন করবে? তাহলে যে কাজটা এক্স 20 দিনে করে সেই কাজটা বি কত দিনে করছে? 30 দিনে। এখন এই অঙ্ক করতে গেলে আমাদের মোট কাজ বের করতে হতো, টোটাল কাজ বের করতে গেলে কী করতে হবে? 20 আর 30-এর লসাগু, 20 আর 30-এর লসাগু কত হয়? 60 হয়। তো টোটাল কাজ 60 হয়, আর এক্স যদি 20 দিনে করে তাহলে একদিনে কটা কাজ করে? একদিনে 3টে কাজ করবে, কারণ 60কে 20 দিয়ে ভাগ করো। আবার বি যদি 30 দিনে কাজটি সম্পন্ন করে তাহলে একদিনে কটি কাজ করবে? 60কে 30 দিয়ে ভাগ করলে 2 পাবে, তাহলে বি একদিনে 2টো কাজ করে। তো তারা দুজন মিলে একসাথে একদিনে কটি কাজ করে? 3 + 2 5টি কাজ করে। তো টোটাল কাজ হচ্ছে 60, দুজন মিলে যদি একসাথে 5টি কাজ করে তাহলে তারা কত দিনে কাজটি শেষ করবে? 60 ভাগ 5 মানে 12 দিনে ওই কাজটি তারা শেষ করে দেবে দুজন মিলে। পরের অঙ্ক কী বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে। এই অঙ্কটা তোমাদের অনেকবার করিয়েছি। এই টাইপের অঙ্ক আবার বারবার পরীক্ষা আসে, এটা 2020 সালে কনস্টেবল পরীক্ষা এসছে। তাহলে অপর সংখ্যাটি বের করার ফর্মুলা কি? লসাগু গুণ গসাগু, 315 গুণ 7 বাই হচ্ছে একটি সংখ্যা, 5 7 35, 5 দিয়ে কাটলে 5 6 30, 3 5 15 63। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন দেখো, একজন অসাধু দোকানদার ক্রয় মূল্যের 10% ক্ষতিতে পণ্য বিক্রি করে, কিন্তু ওজনে এত % কম দেয়, তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? ধরে নিলাম সে 100 টাকায় পণ্যটি কিনেছিল, 10% ক্ষতিতে বিক্রি করছে, মানে তার বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। বাট সে 20% ওজনে কম দিচ্ছে চালাকি করে। এখন একটা জিনিস ধরে নাও যে 100 গ্রামের দাম যদি 100 টাকা হয়, আর এই 100 গ্রামের উপরে যদি 20% কম দেয়, ওজন যদি কম দেয়, তাহলে সে কত গ্রাম দিচ্ছে? 80 গ্রাম দিচ্ছে। মানে তুমি দোকানে গেলে, দোকানে 100 গ্রাম ডাল নিতে গেলে, কিন্তু দোকানদার ওজনে ঠকিয়ে তোমাকে 100 গ্রামের জায়গায় 80 গ্রাম দিয়ে বাড়ি পাঠিয়ে দিল, বললো এই নাও তোমার 100 গ্রাম ডাল। তো এখানেও সেম কেস। তো 100 গ্রামের জায়গায় দিচ্ছে কত? 80 গ্রাম। আর 100 গ্রামের দাম যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে 80 গ্রামের দাম কত হবে? 80 টাকা। তো এখন এই যে 80 টাকা হচ্ছে তার কি ক্রয় মূল্য, আর বিক্রয় করছে কত? 90 টাকা। বিক্রয় মূল্য কত? 90 টাকা। চালাকি করে দেখো কি করছে, সে বলছে আমি 10 টাকা ক্ষতিতে তোমাকে দিয়েছি, বাট চালাকি করে সে 80 গ্রাম মাল দিয়েছে। তো 80 গ্রাম মালের দাম তো 80 টাকা। তো এই 80 টাকা এখন তার ক্রয় মূল্য। তো 80 টাকার সাপেক্ষে সে লাভ করছে কত টাকা? 10 টাকা। 100 টাকার সাপেক্ষে সে লাভ করবে কত? ক্যালকুলেশন করো, 12.5%। 100কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 12.5% লাভ করছে। একটা জিনিস দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপরে 25% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের ওপরে 10% লাভ হবে? তার মানে একজন ব্যবসায়ী যদি 100 টাকায় একটা জিনিস কিনে থাকে, তাহলে সে শয়তানি করে কি করেছে? চালাকি করে তার উপরে 125 টাকা লিখে রেখেছে। এখন বলছে বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে তার মোটের উপরে 10% লাভ হবে। তো ক্রয় মূল্যের সাপেক্ষে সবসময় লাভ হয়, তার মানে 10% লাভ বলেছে, মানে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। এখন দেখো সে জিনিসের উপরে লিখে রেখেছে 125 টাকা, বিক্রি করছে 110 টাকায়, তো ছাড় দিচ্ছে কত টাকা? ছাড় দিচ্ছে 15 টাকা। তো 125-এ ছাড় দেয় 15 টাকা, 100-তে কত ছাড় দেবে সেটা বার করলে আমাদের উত্তর চলে আসবে। তো 3 5 15, 5 25, 125, 4 25 100। তো সে ছাড় দিচ্ছে 3 4 12, 12% ছাড় দিচ্ছে। এরপরে আরেকটা ভালো টাইপের অঙ্ক, এই যে পয়সার অঙ্ক থেকে প্রত্যেকবার পরীক্ষায় প্রশ্ন আসে। এখন কি বলছে দেখো, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা মিলিয়ে মোট এতটি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে বাক্সে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? মূল্য মানে ভ্যালু, ভ্যালুয়ের অনুপাত দেওয়া আছে কত? 1 টাকার ভ্যালু 5 অনুপাত, 50 পয়সার ভ্যালু হচ্ছে 3 অনুপাত, আর 25 পয়সার ভ্যালু হচ্ছে কত? 2 অনুপাত। এখন তোমরা এটাকে ভেবে নাও, এই 5 ভ্যালু, এই 5 মানে হচ্ছে 5 টাকা, এই 5 মানে কত টাকা? 5 টাকা। এই 3 মানে হচ্ছে 3 টাকা, এই 2 মানে হচ্ছে কত? 2 টাকা। এখন সংখ্যা, নাম্বার, তোমার কাছে মনে করো 5 টাকা আছে, তো 5 টাকা হতে গেলে 1 টাকার কয়েন কটি লাগবে? 5টি 1 টাকার কয়েন হলে সেটা 5 টাকা হবে। তার মানে 1 টাকার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে সেটাই তার নাম্বার হয়ে যাবে। বাট যখন তোমার কাছে 3 টাকা আছে, তো 3 টাকা করতে গেলে তোমার কটা 50 পয়সা লাগবে? দুটো 50 পয়সা মিলে যদি 1 টাকা হয়, 4টে 50 পয়সা মিলে 2 টাকা হবে, আর 6টা 50 পয়সা মিলে কত হবে? 3 টাকা। তার মানে 50 পয়সার ক্ষেত্রে যেটা ভ্যালু দেওয়া আছে তার দ্বিগুণ করলে তুমি কী পাবে? সংখ্যা পাবে। তো এখানে সংখ্যা কী হবে? 50 পয়সা 6 হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো, তোমার কাছে 2 টাকা আছে, তার মানে 25 পয়সার সংখ্যা কটি হবে? 4টে 25 পয়সা মিলে কত হয়? 1 টাকা হয়। তাহলে 8টি 25 পয়সা মিলে কত হবে? 2 টাকা হবে। তো আমরা কি পেয়ে গেলাম? 25 পয়সার সাথে 4 গুণ করলে আমরা ওদের সংখ্যা পেয়ে যাব। তো 25 পয়সার সংখ্যা কত হবে? 8 হবে। এখন দেখো, এই যে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, এদের সংখ্যার অনুপাত পেয়ে গেলাম। কীভাবে বের করেছি সেটা তোমাদের বলে দিলাম। এদের সংখ্যার অনুপাত কত হচ্ছে দেখো, 5 আর 6 11, আর 8 19, টোটাল 19 অনুপাতের ভ্যালু তো দেওয়া আছে 570। 1 অনুপাতের ভ্যালু কত হবে? 3 19 57 30। আমাদের বার করতে হবে 25 পয়সার মুদ্রা কয়টি আছে। 25 পয়সা মুদ্রার সংখ্যার অনুপাত কত? 8 অনুপাত। 1 অনুপাত 30 হলে 8 অনুপাত কত হবে? 8 × 30, 240। তো 240 ইজ দ্য রাইট অ্যান্সার। তো দেখো, এই টাইপের অঙ্ক আমি যেভাবে সলভ করব সেটা দেখো, একটা একটা পার্টে আমি ভেঙে নেব। প্রথমে যে এখানে আছে 1/1000, এটাকে আমি সাইডে রেখে দেবো। এরপরে 1/5 এটাকে সাইডে রেখে দেবো, দিয়ে আমি এটাকে জাস্ট আগে সমাধানটা করব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো কঠিনের কিছু নেই। দেখে একটু যারা মানে প্রথমে দেখবে তাদের কিন্তু একটু কঠিন মনে হবে, কিন্তু যারা এই টাইপের অঙ্ক করেছে তাদের কাছে কিন্তু সহজ লাগবে। তো গাইস দেখো একটা জিনিস, 1 মানে 1 পূর্ণ 1/2, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এটাকে আমরা লিখতে পারি 1 + 1/2। এখানে আছে কি 999 পূর্ণ 494/495।
তো এটাকে আমরা ভেঙে কীভাবে লিখতে পারি, 999 প্লাস 494 বাই 495 এইভাবে লিখতে পারি। এবারে ব্র্যাকেটের বাইরে কি 99, হ্যাঁ, এটা কিন্তু এর সঙ্গে গুণ হিসেবে আছে। এখন দেখো, এখন আমরা এই 999কে কী করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1000 থেকে 1 বিয়োগ করলে কী হয় 999, এইভাবে লিখতে পারি। প্লাস এখানে কী ছিল 494 বাই 495, ব্র্যাকেটের বাইরে কত 99। এখন দেখো এই 99টা আমি সবার সাথে গুণ করে দেবো। তো কী হচ্ছে দেখো, 1000 × 99, তাহলে 99 পরে আমাদের জাস্ট 3টে শূন্য লাগাতে হবে। 99 একে 99 মাইনাস 99 প্লাস 494 বাই 495 ইন্টু 99। একটা জিনিস দেখো, এখানে যদি আমরা 99 দিয়ে এটাকে কাটি তাহলে 5 বার যায়, 5 99 495। তো এবারে আমরা কি পেলাম, আলটিমেটলি দেখো আমরা কি পাচ্ছি, 2 9 তারপরে 3টে শূন্য মাইনাস এখানে দেখো 5 আছে। যদি আমরা এই দুটো যদি নিয়ে লসাগু করি, এই 99 প্লাস 494/5, এটা যদি আমরা এলসিএম করি তাহলে নিচে কি থাকছে দেখো, নিচে থাকছে কিন্তু তোমাদের 5, আর 5 99 কত হয়, 5 99 কিন্তু তোমাদের হয় 495 প্লাস এখানে তো 5 ছিল, এলসিএম করলে 5 আর 5 কেটে যায়, মানে ভাগ হয়ে যায়, 5 1 5, আর 494 সাথে 1 গুণ করলে কত হবে 494, মানে লসাগু। তো দেখো এখানে এটাকে প্লাস দিয়ে সামনে মাইনাস লাগো, তো মাইনাস 495 থেকে 494 বিয়োগ করলে কী হবে, তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে 99 3টে শূন্য মাইনাস 1/5। তো দেখো আমরা এই আলটিমেটলি এই বড় পোর্শনটাকে ক্যালকুলেশন করে কী পেলাম, 99 9-এর পরে 3টে শূন্য মাইনাস 1/5। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবারও বলছি কারণ আমার বোর্ডটা ক্লিয়ার করতে হবে। দেখো এখানে 999 পূর্ণ 494/495, এটাকে আমরা এইভাবে লিখলাম, এর সাথে 99 গুণ হিসেবে আছে, 99টাকে বাইরে রাখলাম। এখন দেখো এই 999কে আমি 1000 - 1 লিখলাম, কারণ 1000 - 1 মানে 999 প্লাস 494/495 ইন্টু 999। এখন এই 99 একবার এর সাথে গুণ হবে, একবার একের সাথে গুণ হবে, একবার এই 494/495 এদের সাথে গুণ হবে। তো 99 আর এই একের মানে 1000 গুণ করে আমরা পেলাম 99,000, হ্যাঁ, মাইনাস 99 একে 99 প্লাস 494/495 ইন্টু 99। তো এই 99কে 9 দিয়ে যদি আমরা এটাকে যদি ভাগ করি বা কাটি তাহলে 5 বার যায়, 494/5। তো এখানে এটাকে আমরা যেমন ছিল তেমনটা রাখলাম, রেখে এই যে 99 আর 494/5 এই দুটোর মধ্যে আমরা লসাগু করলাম, করে আমরা কী পেলাম মাইনাস 1/5। তো এবারে দেখো বোর্ডটা ক্লিয়ার করব। তো এখানে আমরা পেয়েছি 99,000 মাইনাস 1/5। এই পোর্শনটা ক্যালকুলেশন করে আমরা কী পেলাম, 99,000 মাইনাস 1/5 এটা পেলাম, আর এর আগে কী ছিল প্লাস 1/5। তো এখন দেখো আমরা কি জানি, আমরা জানি 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়। তো এখানে 1/5 থেকে 1/5 বিয়োগ করলে তোমাদের কেটে যাবে, এটা 0 হয়ে যাবে। তো এটাকে ক্যান্সেল করে দিলাম। তো এখন বাইরে কি আছে, বাইরে আছে 1/1000 ইন্টু 99,000, হ্যাঁ, 99,000। তো এই 3টে জিরো দিয়ে এই 3টে জিরো ক্যান্সেল করলাম, তো আমাদের কী থাকছে 99। তো দেখো এটা কিন্তু আমি যদি নিজে করতাম তাহলে এটাকে জাস্ট আমার 30 সেকেন্ডে হয়ে যেত, কিন্তু আমি তোমাদের বোঝালাম, একটু টাইম নিলাম। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো গাইস এই টাইপের আরও বিভিন্ন অঙ্ক পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে থাকো। থ্যাংক ইউ, বাই বাই।